বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে যে করোনাকালীন সংকটময় মুহূর্ত আমরা পার করছি, এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই অনলাইন ক্লাসের জন্য আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, সেই কোর্সটির ক্লাস নিচ্ছি। এর আগে দুটো ক্লাস আমরা নিয়ে ফেলেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমাদের লেকচারের শিরোনাম হলো পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরু করি আমাদের আজকের শেখার বিষয়। আজকে পাঠের শেষে শিক্ষার্থীরা যা জানবে, শিক্ষার্থীরা মলিকুলার মার্কার সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা পিসিআর সম্পর্কে বলতে পারবে, শিক্ষার্থীরা পিসিআর পদ্ধতির প্রয়োগ সম্বন্ধে বলতে পারবে। আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা গত ক্লাসে যে জিনিসগুলো পড়েছিলাম, সেগুলো আমরা আবার একটু অল্প করে একটু স্মরণ করে নিই। আমরা গত ক্লাসে পড়েছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, যে আমরা গত ক্লাসে জেনেছিলাম এক জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএতে স্থাপন ও কর্মক্ষম করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আবার বলি, এক জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএতে স্থাপন ও কর্মক্ষম করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অর্থাৎ আমি উদাহরণ দিয়েছিলাম একটা, যে কোনো একটা উদ্ভিদ প্রজাতি, তার হয়তো ফলন ভালো, কিন্তু সে রোগ প্রতিরোধ করতে পারছে না। সেক্ষেত্রে যদি রোগ প্রতিরোধক্ষম কোনো জিনিস সংগ্রহ করে সেটাকে কোনোভাবে ওই আমাদের যে উন্নত উচ্চ ফলনশীল যে প্রজাতিটি রয়েছে, তাতে যদি আমরা ইনসার্ট করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। এটা এই কৌশলটা করার জন্যই, এই কাজটা করার জন্যই যে কৌশলটা বা টেকনিকটা, সেটাকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা কি, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত একটি জৈব প্রযুক্তি। জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সৃষ্ট জীবকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে জীবটা সৃষ্টি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জিএমও। তোমাদের নিশ্চয়ই এগুলো মনে আছে। তারপরে আমরা গত ক্লাসে পড়াটা একটু মনে করে নিই। এবং গত ক্লাসটা, আমাদের দ্বিতীয় যে ক্লাসটা, সেটা মূলত ছিল জিন ক্লোনিং এর উপর। সেটা আমি তোমাদেরকে এখন আবার একটু মনে করিয়ে দিই, যে ক্লোনিংটা আমরা কি করেছিলাম। ক্লোনিং কথাটার অর্থ হচ্ছে, ক্লোন কথাটার অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ সৃষ্টি করা। ক্লোন কথাটার মানে হচ্ছে অবিকল প্রতিরূপ বা হুবহু প্রতিরূপ সৃষ্টি করা। সেটা আমরা কিভাবে করেছিলাম, জিন ক্লোনিং যখন আমরা বলবো, তখন কোনো একটা ডিজায়ার্ড জিন, যেটা আমাদের টার্গেট জিন, সেটার বহু সংখ্যক কপি তৈরি করাটাই হচ্ছে জিন ক্লোনিং। সেটা আমরা কিভাবে করেছিলাম, এখানে স্লাইডটা আবার একটু দেখেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরেও বলি যে এটা একটা ব্যাকটেরিয়া সেল, যে ব্যাকটেরিয়া সেলে নিজস্ব ক্রোমোজোম ছাড়াও একটা ক্ষুদ্র বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ আছে, যেটাকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিডকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করা হয়। তো ব্যাকটেরিয়া সেল থেকে এই বাহকটা সংগ্রহ করা হয়েছিল এবং তাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয়েছিল। এবং যে কাঙ্ক্ষিত জিনটা, সেটাও কিন্তু সংগ্রহ করা হয়েছিল এবং একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা সেটাকেও কর্তন করা হয়েছিল। তারপরে এই যে কাঙ্ক্ষিত জিন এবং প্লাজমিড ভেক্টর দুটোকেই একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা যে কাটা হয়েছিল, তাদেরকে আবার লাইগেজ এনজাইম দ্বারা জোড়া দেওয়া হয়েছিল। জোড়া দেওয়ার ফলে এই যে পুনর্বিন্যস্ত যে ডিএনএটা তৈরি হয়েছিল, সেটাকে আমরা বলেছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই যে প্রযুক্তিটা, সেটাই ছিল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি।
এর পরবর্তীতে এই রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আমরা পেয়েছিলাম সেটাকে একটা উপযুক্ত পোষক কোষে নির্ধারণ করানো হয়েছিল। পোষক কোষ হিসেবে সাধারণত ব্যাকটেরিয়াকেই ব্যবহার করা হয় এবং ব্যাকটেরিয়া সরাসরি এটা নেবে না। যদি ক্যালসিয়াম সমৃদ্ধ মিডিয়ামে হিট শক দেওয়া হয় তখন ব্যাকটেরিয়াটা সহজেই গ্রহণ করে এবং ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে তখন এই যে টার্গেট জিনটা ছিল সেটাও কিন্তু বহু সংখ্যক সংখ্যায় তৈরি হয়ে যাবে। সেখান থেকে টার্গেট জিনটা সংগ্রহ করা হয়েছিল। এটাই হচ্ছে জিন ক্লোনিং। এই যে আমাদের টার্গেট জিন ছিল সেটাকে এই পদ্ধতির মাধ্যমে অনেক সংখ্যক কপি তৈরি করা হয়েছে এবং এই প্রসেসটাই কিন্তু ছিল জিন ক্লোনিং। এবং এই কাঙ্ক্ষিত জিনটা উৎপন্ন করার পর যখন সেই আমাদের টার্গেট প্লান্টে এটাকে ইনসার্ট করা হয়েছিল তখন সেটাকে বলা হয়েছিল ট্রান্সজেনিক প্লান্ট এবং এটা ছিল অ্যাপ্লিকেশন। এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই এগুলো মনে আছে। এবার আমরা আমাদের আজকের যে পাঠের বিষয়বস্তু সেই পাঠের বিষয়বস্তুতে চলে যাব। আমরা আজকে পড়ব মলিকুলার মার্কার। মলিকুলার মার্কার কি? জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। আমরা আমাদের প্রথম ক্লাসে জিন কাকে বলে পড়েছি, জিনের বৈশিষ্ট্যগুলো পড়েছি। তাহলে সেখান থেকে আমরা জানি যে জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বলতে রেগুলেটর, প্রমোটার, অপারেটর এবং স্ট্রাকচারাল জিন নিয়ে গঠিত ডিএনএ খণ্ডকে বোঝায়। মলিকুলার পর্যায়ে অর্থাৎ ডিএনএ সিকোয়েন্স দ্বারা বৈশিষ্ট্য চিহ্নিত করাই হলো মলিকুলার মার্কার। আমি আরেকবার বলি, মলিকুলার পর্যায়ে অর্থাৎ ডিএনএ সিকোয়েন্স দ্বারা বৈশিষ্ট্য চিহ্নিত করাই হলো মলিকুলার মার্কার। প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত জিন শনাক্তকরণের জন্য মলিকুলার মার্কার ব্যবহার করা হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে গুরুত্বপূর্ণ মলিকুলার মার্কার গুলো ব্যবহার করা হয় আমরা এবার সেগুলোর সাথে পরিচিত হব। যে মার্কার গুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয় তার মধ্যে আছে RFLP, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস লেন্থ পলিমরফিজম। RFLP, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস লেন্থ পলিমরফিজম। এরপরে আছে RAPO, randomly amplified polymorphic DNA, randomly amplified polymorphic DNA। এরপরে যে মলিকুলার মার্কারটার কথা আসে সেটা হচ্ছে VNTR, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। AFLP, amplified fragment length polymorphism, amplified fragment length polymorphism। STR, short tandem repeat, SSR, simple sequence repeat, STMS, sequence tagged microsatellite sites, sequence tagged microsatellite sites। SCAR, sequence characterized amplified region, sequence characterized amplified region। তাহলে এই ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহৃত কিছু মলিকুলার মার্কার। আমি আবার একটু রিভাইজ করি, আবার একটু মনে করিয়ে দিই তোমাদেরকে যে মলিকুলার মার্কার আমরা কাকে বলছি। যে মলিকুলার পর্যায়ে অর্থাৎ ডিএনএ সিকোয়েন্স দ্বারা বৈশিষ্ট্য চিহ্নিত করাই হলো মলিকুলার মার্কার। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে গুরুত্বপূর্ণ মলিকুলার মার্কার গুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো RFLP, RAPO, VNTR, AFLP, STR, SSR, STMS, STAR। এই মলিকুলার মার্কার গুলো গুরুত্বপূর্ণ, এই মলিকুলার মার্কার গুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে যে মলিকুলার মার্কারের গুরুত্ব, মলিকুলার মার্কার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি ভূমিকা রাখে বা এর গুরুত্ব কি, এবার আমরা সেটা একটু জানার চেষ্টা করি। মলিকুলার মার্কারের সাহায্যে জিনের সূক্ষ্ম গঠন জানা যায়। জিনের অনুক্রম জেনে কৃষি, চিকিৎসা ও অন্যান্য কাজে ব্যবহার করা যায়। একটি জীবের সাথে অন্য জীবের জিনতাত্ত্বিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করা যায়। মানুষের জিন থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে প্রোটিন, ডিএনএ ও আরএনএর মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
আমি আবার একটু বলি, মলিকুলার মার্কারের গুরুত্ব এর মধ্যে কি কি আসবে, যে জিনের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানা যায়, জিনের অনুক্রম জেনে কৃষি, চিকিৎসা ও অন্যান্য কাজে ব্যবহার করা যায়, একটি জীবের সাথে অন্য জীবের জিনতাত্ত্বিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করা যায়, মানুষের জিন থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে প্রোটিন, ডিএনএ ও আরএনএর মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এগুলো হলো মলিকুলার মার্কারের গুরুত্ব। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। এ পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পিসিআর টেকনিক বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক। বায়োটেকনোলজিতে পিসিআর একটা কার্যকরী পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অণু থেকে সংগৃহীত কাঙ্ক্ষিত জিন বা ছোট ডিএনএ খণ্ডকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত বহু গুণ বৃদ্ধি করা যায়। এই পদ্ধতিকে পিসিআর প্রযুক্তি বলা হয়। আমি আরেকবার একটু বলছি যে বায়োটেকনোলজিতে পিসিআর হচ্ছে একটা কার্যকরী পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে কোন একটা কাঙ্ক্ষিত ডিএনএ অণু থেকে সংগৃহীত কাঙ্ক্ষিত জিন বা ছোট একটা ডিএনএ খণ্ডকে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বহুগুণ বৃদ্ধি করে ফেলা যায়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পিসিআর প্রযুক্তি বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। বিজ্ঞানী ক্যারি মোলিস 1984 সালে পিসিআর কৌশল আবিষ্কার করেন। ডিএনএ সমলিপনের স্বাভাবিক প্রক্রিয়ার মতো এই পিসিআর কাজ করে থাকে। তাপ নিয়ন্ত্রণক্ষম যন্ত্র থার্মাল সাইক্লার মেশিনের সাহায্যে পিসিআর পরিচালনা করে জিন বা ডিএনএ সংখ্যা বৃদ্ধি বা অ্যাম্প্লিফাই করা হয় বলে এটিকে ডিএনএ অ্যাম্প্লিফায়ারও বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে পিসিআর টেকনিক আমরা একটা যন্ত্রের সাহায্যে করব, যে যন্ত্রটাকে আমরা বলছি থার্মাল সাইক্লার মেশিন, এবং এই থার্মাল সাইক্লার মেশিনের সাহায্যে পিসিআরটা পরিচালনা করে এই ডিএনএ সংখ্যা বৃদ্ধি বা অ্যাম্প্লিফাই করা হয়। এই জন্যই এটাকে ডিএনএ অ্যাম্প্লিফায়ারও বলা হয়। তাহলে পিসিআর কাকে বলে আমরা জানলাম, এবং পিসিআর পদ্ধতি সম্বন্ধে আমরা একটু প্রাথমিক ধারণা লাভ করলাম। চলে যায় আমাদের পরবর্তী স্লাইডে, যে পিসিআর প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান। আমরা পিসিআর পদ্ধতিটা আজকে ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো। তো তার আগে, পদ্ধতিতে যাওয়ার আগে, পিসিআর পদ্ধতির যে ধাপগুলো, এগুলো আমরা জানার আগে পিসিআর প্রযুক্তির জন্য কি কি উপাদান লাগতে পারে, সেই উপাদানগুলো সম্বন্ধে আমরা আগে একটু জেনে নিই। পিসিআর প্রযুক্তিতে যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো দুটো নিউক্লিওটাইড প্রাইমার, প্রায় 20টি ক্ষারযুক্ত কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড, যেটাকে অ্যাম্প্লিফাই করা হবে। পিসিআর সঙ্গে আমরা দেখেছি যে কোনো একটা কাঙ্ক্ষিত জিন বা কোনো একটা ছোট ডিএনএ কে বহু সংখ্যক কপি তৈরি করব বা সংখ্যা বৃদ্ধি করব, তাহলে সেই কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড যাকে অ্যাম্প্লিফাই করা হয়। তাপ সহ্যকারী ডিএনএ পলিমারেজ, যেমন টিএকিউ, যেটা ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয়, পিএফইউ, ওয়েন ইত্যাদি। 4টি নিউক্লিওসাইড ট্রাইফসফেট, যেমন টিটিপি, থাইমিডিন ট্রাইফসফেট, ডিসিটিপি, ডিঅক্সিসাইটিডিন ট্রাইফসফেট, ডিএটিপি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং ডিজিটিপি, ডিঅক্সিগুয়ানোসিন ট্রাইফসফেট। আমি আরেকবার একটু বলছি, 4টি নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে। কি কি? টিটিপি, থাইমিডিন ট্রাইফসফেট, ডিসিটিপি, ডিঅক্সিসাইটিডিন ট্রাইফসফেট, ডিএটিপি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং ডিজিটিপি, ডিঅক্সিগুয়ানোসিন ট্রাইফসফেট। তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র থার্মাল সাইক্লার মেশিন এবং টেস্ট টিউব বা কাঁচপাত্র। এই জিনিসগুলো কিন্তু আমাদের পিসিআর প্রযুক্তির জন্য, পিসিআর পদ্ধতির জন্য প্রয়োজন হবে। তাহলে কি কি জিনিস লাগবে আমরা আরেকবার একটু দেখে নিই সংক্ষেপে, যে পিসিআর পিসিআর পদ্ধতির জন্য যে উপাদানগুলো ব্যবহৃত হবে সেটা হচ্ছে দুটো নিউক্লিওটাইড প্রাইমার, কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড যেটাকে কিনা অ্যাম্প্লিফাই করা হবে, তাপ সহ্যকারী ডিএনএ পলিমারেজ, এর মধ্যে টিএকিউ, পিএফইউ, ওয়েন ইত্যাদি। 4টি নিউক্লিওসাইড ট্রাইফসফেট, যেমন টিটিপি, ডিসিটিপি, ডিএটিপি, ডিজিটিপি। তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র থার্মাল সাইক্লার মেশিন এবং টেস্ট টিউব বা কাঁচপাত্র। এই জিনিসগুলো পিসিআর প্রযুক্তির জন্য প্রয়োজন হবে।
এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পিসিআর প্রযুক্তির ধাপসমূহ। আমরা পিসিআর কাকে বলে জেনেছি এবং পিসিআর পদ্ধতির জন্য কি কি উপাদান লাগবে সেটা সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করেছি। এখন পিসিআর পদ্ধতিটা সম্বন্ধে আমরা জানবো। পিসিআর পদ্ধতি কয়েকটি ধাপের মাধ্যমে হবে, সেটা আমরা একটু ডিটেলসে পড়ে নিই। পিসিআর পদ্ধতির জন্য ডিএনএ সংশ্লেষণের ক্ষেত্রে পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ সিকোয়েন্সের বিবর্ধন ঘটে। প্রতিটি সংশ্লেষিত কাঙ্ক্ষিত ডিএনএ সিকোয়েন্স পরবর্তী চক্রে নতুন টার্গেট মলিকুল তৈরির টেমপ্লেট হিসেবে কাজ করে। তোমরা একটু খেয়াল করো, আমি ধাপগুলো পড়ানোর পর একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, এবং ভিডিওটা দেখালে আমি আশা করছি তোমরা এই পিসিআর যে প্রযুক্তি এবং এই যে স্টেপগুলো আছে সেটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রথম থেকে একটু আমরা বোঝার চেষ্টা করি না, যে পিসিআর পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষণের ক্ষেত্রে পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে কাঙ্ক্ষিত যে ডিএনএ সিকোয়েন্সটা আছে সেটা বিবর্ধন ঘটবে। প্রত্যেকটা সংশ্লেষিত কাঙ্ক্ষিত ডিএনএ সিকোয়েন্স পরবর্তী যখন চক্রে যাবে তখন সেটা নতুন টার্গেট মলিকুল তৈরির টেমপ্লেট হিসেবে কিন্তু কাজ করবে। আচ্ছা, ডিএনএ সংশ্লেষণের প্রত্যেকটা চক্রে 3টা ধাপ সম্পন্ন হবে, যেটা নির্দিষ্ট একটা তাপমাত্রার উপর নির্ভর করে এবং এর একত্রে কাঙ্ক্ষিত ডিএনএটা সংশ্লেষণ করে। অর্থাৎ পিসিআর প্রযুক্তি 3টা ধাপে সম্পন্ন হবে এবং প্রত্যেকটা ধাপেরই কিন্তু নির্দিষ্ট টেম্পারেচার থাকবে এবং এই টেম্পারেচারের উপর নির্ভর করে, এই তাপমাত্রার উপর নির্ভর করে একত্রে কিন্তু কাঙ্ক্ষিত ডিএনএটা সংশ্লেষিত হবে। ধাপ 3টা কি আমরা একটু দেখিনি, যে পিসিআর এর 3টা ধাপ কি কি। 3টা ধাপ হচ্ছে ডিন্যাচারেশন, অ্যানিলিং এবং এক্সটেনশন বা এলংগেশন। কি বললাম আমি? ডিন্যাচারেশন, অ্যানিলিং এবং এক্সটেনশন বা এলংগেশন। তাহলে ধাপ 3টা আমরা একটু ডিটেইলসে পড়ে নিই। ডিন্যাচারেশন, এই যে ধাপটা, এখানে 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়। তো কি করা হয়, পিসিআর এর শুরুতেই সকল প্রয়োজনীয় উপকরণ এপেনড্রপ টিউব বলে এক ধরনের ছোট্ট টিউব আছে, আমি একটু পরে এগুলো ভিডিওতে দেখাবো তোমাদেরকে, যে এপেনড্রপ টিউব একটা ছোট্ট টিউব, তার মধ্যে পিসিআর এর শুরুতেই সকল প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দেওয়া হয়। দিয়ে মিশ্রণের যে তাপমাত্রা সেটা ওই থার্মাল সাইক্লার যন্ত্রের সাহায্যে 90 to 95 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়। আমি আবার একটু বলি, পিসিআর এর শুরুতেই সমস্ত প্রয়োজনীয় উপকরণ এপেনড্রপ টিউবের মধ্য দিয়ে মিশ্রণের তাপমাত্রা থার্মাল সাইক্লার যন্ত্রের সাহায্যে 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়। এই তাপমাত্রায় যে প্যারেন্ট ডিএনএ সূত্র যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি হয়, ডিন্যাচার হয়ে যায় এবং পৃথক হয়ে যায়। এই 90 to 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্যারেন্ট ডিএনএ সূত্র দুটো পৃথক হয়ে যায়, অর্থাৎ ডিএনএ ডিন্যাচারেশন ঘটে এবং এই যে ডিএনএ সূত্র দুটো পৃথক হয়ে গেল, এই সূত্র দুটো কিন্তু টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, দ্বিতীয় যে ধাপটা, এটাকে বলছে অ্যানিলিং, এবং এখানে 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়। এই ধাপে প্রাইমারকে ডিএনএ টেমপ্লেট সূত্রের সাথে জোড়া লাগানোর জন্য তাপমাত্রা দ্রুত কমিয়ে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। প্রাইমারকে ডিএনএ টেমপ্লেট সূত্রের সাথে জোড়া লাগানোর জন্য তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় এবং 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। এই তাপমাত্রায় কিন্তু রিন্যাচারেশন ঘটে। আগে যখন টেম্পারেচার বেশি ছিল প্রথম ধাপে, তখন ডিএনএ ডিন্যাচারেশন হয়েছিল। অ্যানিলিং ধাপে এসে টেম্পারেচার কমিয়ে আনা হলো এবং এই তাপমাত্রায় রিন্যাচারেশনের মাধ্যমে যে নির্দিষ্ট অলিগোনিউক্লিওটাইড প্রাইমার গুলো তাদের কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্রের সাথে জোড়া বাঁধবে। এই পদ্ধতিকেই বলা হচ্ছে অ্যানিলিং। এই প্রাইমার সবসময় নির্দিষ্ট এক সূত্র 3' প্রান্তে যুক্ত হয়। মিশ্রণের তাপমাত্রা নিয়ন্ত্রণের উপরে কিন্তু অ্যানিলিং রিঅ্যাকশন রেট নির্ভর করে। এই প্রাইমার দুটি ডিএনএ অণুর যে অংশটুকু অ্যামপ্লিফাই করবে তার দৈর্ঘ্য সীমা কিন্তু নির্দিষ্ট করে দেয়। তাহলে অ্যানিলিং ধাপটা আমি আরেকবার একটু বলছি, যে এই ধাপে প্রাইমারকে ডিএনএ টেমপ্লেট সূত্রের সাথে জোড়া লাগানোর জন্য তাপমাত্রা দ্রুত কমিয়ে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। এই তাপমাত্রায় রিন্যাচারেশনের মাধ্যমে নির্দিষ্ট অলিগোনিউক্লিওটাইড প্রাইমার গুলো তাদের কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্রের সাথে জোড়া বাঁধে। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যানিলিং। এই প্রাইমার সবসময়ই নির্দিষ্ট এক সূত্র 3' প্রান্তে যুক্ত হয়। মিশ্রণের তাপমাত্রা নিয়ন্ত্রণের উপরেই অ্যানিলিং রিঅ্যাকশন রেট নির্ভর করে এবং এই প্রাইমার দুটি ডিএনএ অণুর যে অংশটুকু অ্যামপ্লিফাই করবে
তার দৈর্ঘ্য সীমা নির্দিষ্ট করে থাকে। এর পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে এক্সটেনশন বা চেইন এলংগেশন। এখানে 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। এই ধাপে কি হয়, এই ধাপে নতুন ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডের বিপরীতে ডিএনএ সূত্র সংশ্লেষণের জন্য তাপমাত্রা বৃদ্ধি করে 72 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। এই তাপমাত্রায় টিএকিউ ডিএনএ পলিমারেজ সর্বাপেক্ষা কিন্তু সক্রিয় থাকে। এই টিএকিউ ডিএনএ পলিমারেজ এবং প্রয়োজনীয় সকল ডিএনটিপিএস এর উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে প্রাইমার একটি প্রান্ত হতে ডিএনএ টেমপ্লেট সূত্রটা সংশ্লেষণ করা শুরু করে। একটি সূত্র সংশ্লেষিত হওয়ার পর এরা আবার টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং নতুন ডিএনএ সূত্র গঠিত হবে। একটা সূত্র সংশ্লেষিত হওয়ার পর সেটা টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং আবার কিন্তু নতুন ডিএনএ সূত্র গঠিত হতে থাকবে। তাহলে এক্সটেনশন বা চেইন এলাঙ্গেশন এটা এই ধাপে কি হয় আমি আবার একটু বলি। 72 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এই ধাপে নতুন ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডের বিরুদ্ধে ডিএনএ সূত্র সংশ্লেষণের জন্য তাপমাত্রা বৃদ্ধি করে 72 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। এই তাপমাত্রায় টিএকিউ ডিএনএ পলিমারেজ সর্বাপেক্ষা সক্রিয় থাকে। টিএকিউ ডিএনএ পলিমারেজ এবং প্রয়োজনীয় সকল ডিএনটিপিএস এর উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে প্রাইমার এফিডাস প্রান্ত হতে ডিএনএ টেমপ্লেট সূত্র সংশ্লেষণ শুরু করে। একটি সূত্র সংশ্লেষিত যখন হয়ে যায় তখন এরা আবার টেমপ্লেট হিসেবে কাজ করে এবং নতুন ডিএনএ সূত্র গঠিত হতে থাকে। এইভাবে কিন্তু পিসিআর পদ্ধতিটা সম্পন্ন হয়। তাহলে আমি আবার একটু বলি ভিডিওতে যাওয়ার আগে যে পিসিআর পদ্ধতিটা 3টা পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে হয় এবং 3টা ধাপে কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচার মেনটেন করা হয়। প্রথম ধাপটা ছিল ডিন্যাচারেশন। এখানে এই উচ্চ তাপমাত্রায় প্যারেন্ট ডিএনএ সূত্রটি প্যারেন্ট ডিএনএ সূত্র ডিএনএ ডিন্যাচারেশন হয় এবং সূত্র দুটি পৃথক হয়ে যায় এবং তার টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় ধাপে অ্যানিলিং যখন তাপমাত্রা দ্রুত কমিয়ে আনা হয় তখন তার ডিন্যাচারেশন ঘটে এবং নির্দিষ্ট অলিগোনিউক্লিওটাইড প্রাইমারগুলো তাদের কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্রের সাথে জোড়া বাঁধবে এবং এই মিশ্রণের তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপরে কিন্তু অ্যানিলিং রিঅ্যাকশন রেটটা নির্ভর করবে। যে অংশ দুটো অ্যাম্প্লিফাই করবে তার দৈর্ঘ্য সীমা কিন্তু এই প্রাইমার দুটি নির্দিষ্ট করে দেবে। আর তৃতীয় যে ধাপটা ছিল সেটা হচ্ছে এক্সটেনশন বা চেইন এলংগেশন। এই ধাপে তাপমাত্রা আবার বৃদ্ধি করা হয় এবং টিএকিউ ডিএনএ পলিমারেজ সর্বাপেক্ষা এই অবস্থায় সক্রিয় থাকে। টিএকিউ ডিএনএ পলিমারেজ এবং প্রয়োজনীয় সকল ডিএনটিপিএস এর উপস্থিতিতে স্বাভাবিক নিয়মেই প্রাইমার ফিডাস প্রান্ত হতে ডিএনএ টেমপ্লেট সূত্র সংশ্লেষিত হতে থাকবে। আর একটি সূত্র যখন সংশ্লেষিত হয়ে যাবে তখন এরা আবার টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং নতুন ডিএনএ সূত্র গঠিত হতে থাকবে। এই ছিল পিসিআর পদ্ধতির ধাপগুলো। এবার আমরা একটা ভিডিও দেখব এবং এই ভিডিওটা দেখলে আমি আশা করছি যে পিসিআর পদ্ধতিটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। এখানে থার্মাল সাইক্লার মেশিনটা দেখানো হবে। ওপেন ড্রপ টিউব থাকবে এবং ওপেন ড্রপ টিউবের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হবে। কিভাবে ডিএনএ ডিন্যাচারেশন হচ্ছে, আবার রিন্যাচারেশন হচ্ছে, কিভাবে নতুন ডিএনএ হচ্ছে, আবার সেটা টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তোমরা একটু খেয়াল করো।
শিক্ষার্থীরা, আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই পিসিআর পদ্ধতিটা আহ, এখন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যায়। আমাদের এবারের পড়ার যে বিষয়টা সেটা হচ্ছে পিসিআর প্রযুক্তির সুবিধা। পিসিআর প্রযুক্তির সুবিধা কি? সুবিধা হলো যে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়। মাত্র কয়েক ঘন্টায় কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা এটা ভিডিওতে দেখলাম যে খুব দ্রুত সময়ে এটা হলো এবং অল্প সময়েই কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। এটা একটা বহুমুখী প্রক্রিয়া। খুব কম পরিমাণ ডিএনএ ব্যবহার করে কাঙ্ক্ষিত পরীক্ষা সম্পন্ন করা যায়। আমরা দেখলাম এটা ভিডিওতে যে আমাদের স্যাম্পল হিসেবে খুব অল্প পরিমাণে ডিএনএ লাগে, খুব অল্প পরিমাণে ডিএনএ ব্যবহার করে এই কাঙ্ক্ষিত পরীক্ষা কিন্তু সম্পন্ন করা যায়। খরচ অনেক কম হয়। যে ডিএনএ খণ্ড ক্লোনিং এ ব্যবহার করা যায় না তা এই প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। আমাদের ক্লোনিং এর উদ্দেশ্য কি ছিল? ক্লোনিং ছিল কিন্তু যে হুবহু বা অবিকল কপি তৈরি করা। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো ডিএনএ খণ্ড হয়তো ক্লোনিং এ ব্যবহার করা নাও যেতে পারে। তো যে ডিএনএ খণ্ডটা ক্লোনিং এ ব্যবহার করা যায় না সেটা কিন্তু এই প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। জিন ক্লোনিং থেকে এই প্রক্রিয়াটা অনেক সরল এবং কার্যকর হয়ে থাকে। এটি একটি উচ্চ সংবেদনশীল প্রক্রিয়া। তাহলে পিসিআর প্রযুক্তির সুবিধাগুলো কি? আবার একটু দেখে নিই যে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে। মাত্র কয়েক ঘন্টায় এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটি একটি বহুমুখী প্রক্রিয়া। খুব কম পরিমাণে ডিএনএ ব্যবহার করে কাঙ্ক্ষিত পরীক্ষা সম্পন্ন করা যায়। খরচ অনেক কম হয়। যে ডিএনএ খণ্ড ক্লোনিং এ ব্যবহার করা যায় না বা যে ডিএনএ খণ্ডের ক্লোনিং করা যায় না সেটা কিন্তু পিসিআর প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করে বহু সংখ্যক হুবহু কপি তৈরি করা যায়। জিন ক্লোনিং থেকে এই প্রক্রিয়াটি অনেক সরল এবং কার্যকরী। আমরা দেখলাম কিন্তু, তাই না, যে একটা ল্যাবরেটরিতে কিভাবে পিসিআর এর মাধ্যমে একটা স্যাম্পল ডিএনএ থেকে অসংখ্য কপি তৈরি করা হচ্ছে, সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা ভিডিওতে দেখলাম। তাহলে জিন ক্লোনিং থেকে এই প্রক্রিয়াটা কিন্তু অনেক সরল এবং কার্যকরী একটা প্রক্রিয়া। এটি একটি উচ্চ সংবেদনশীল প্রক্রিয়া। তাহলে এই ছিল পিসিআর পদ্ধতির সুবিধা। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। পিসিআর প্রযুক্তির অসুবিধা। অসুবিধাগুলো কি? যে অতি বেগুনি রশ্মি এবং মিউটাইজিন ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহৃত মিউটাইজিন ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহৃত হয় বলে উপযুক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। অর্থাৎ এখানে অতি বেগুনি রশ্মি এবং যে মিউটাইজিন ইথিডিয়াম ব্রোমাইড
দুটোই খুব গুরুত্বপূর্ণ দুটো উপাদান, খুব সেন্সিটিভ দুটো উপাদান, এগুলো ব্যবহার করা হয় বলে উপযুক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধতা রয়েছে, যেমন অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বস্তু চলে আসতে পারে, অনুক্রমিক তথ্য হতে পারে, সম্প্রসারণের সময় ভুলের হার, সমানুপাতিক সম্প্রসারণ ইত্যাদি হতে পারে। তাহলে পিসিআর পদ্ধতির অসুবিধা যদি হয়, অসুবিধার মধ্যে আমরা দুটো জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে অতি বেগুনি রশ্মি এবং মিউটাইজিন ইথিলিয়াম ব্রোমাইড ব্যবহৃত হয় বলে উপযুক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বস্তু আসতে পারে, অনুক্রমিক তথ্য, সম্প্রসারণের সময় ভুলের হার, সমানুপাতিক সম্প্রসারণ ইত্যাদি অসুবিধাগুলো কিন্তু হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পিসিআর পদ্ধতি কাকে বলে, পিসিআর পদ্ধতির জন্য কি উপকরণ লাগবে, তার ধাপগুলো, সুবিধা অসুবিধা, আশা করছি তোমরা এগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিসিআর প্রযুক্তির প্রয়োগ। আমরা যে পিসিআর করবো, পিসিআর প্রযুক্তিতে ডিএনএ অ্যামপ্লিফাই করবো, সেটা কেন করবো, আমাদের প্রয়োগটা কোন কোন জায়গা হতে পারে সেটা আমরা এবার একটু দেখে নিই। পিসিআর এর ব্যাপক ব্যবহার ঘটানো হয় আণবিক জীববিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পিসিআর প্রযুক্তির যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো আমরা এবার একটু আলোচনা করি। ডিএনএ ও আরএনএ সংখ্যা বৃদ্ধি, এটা আমরা সংজ্ঞা যখন করেছি তখনই জেনেছি যে পিসিআর প্রযুক্তির মাধ্যমে ডিএনএ ও আরএনএ সংখ্যা বৃদ্ধি করা যায়। দ্বিতীয় যে প্রয়োগটা আসতে পারে, যে বিভিন্ন প্রকার রোগ এবং রোগ সৃষ্টিকারী জীবাণু নির্ণয় করা, যেমন এইডস, ক্ল্যামাইডিয়া, টিউবারকিউলোসিস, হেপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং অন্যান্য সংক্রামক জীবাণু ও রোগ এই পদ্ধতিতে খুব দ্রুত এবং কার্যকরীভাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা কি দেখলাম, যে বিভিন্ন প্রকার রোগ এবং রোগ সৃষ্টিকারী জীবাণু কিন্তু পিসিআর পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। যেমন কি কি বললাম আমরা, যে এইডস হতে পারে, ক্ল্যামাইডিয়া হতে পারে, টিউবারকিউলোসিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হতে পারে, বা অন্যান্য সংক্রামক জীবাণু ও রোগ কিন্তু পিসিআর মাধ্যমে দ্রুত এবং কার্যকরীভাবে কিন্তু নির্ণয় করা যায়। বিভিন্ন ধরনের জেনেটিক রোগ শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহৃত হয়েছে। কিছু কিছু জেনেটিক রোগ রয়েছে যেগুলো হয়তো এমনি নির্ণয় করা বেশ সময় সাপেক্ষ বা অনেক সময় সঠিক নাও হতে পারে। তো সেক্ষেত্রে জেনেটিক রোগ শনাক্তকরণে যদি পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা অধিক ফলপ্রসূ হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে অপরাধী শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এটা আমরা একটু এখন জানবো। আমরা জানি আমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলে যে রেখা রয়েছে সেটা কোনো মানুষের সাথে কোনো মানুষের কিন্তু মেলে না, এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্টিং। তেমনি প্রতিটি মানুষের ডিএনএ যদি ব্যান্ডিং নেওয়া হয় তাহলে যে ব্যান্ডিং প্যাটার্নটা আসে, এই ব্যান্ডিং প্যাটার্ন কোনো মানুষের সাথে কোনো মানুষের মিলবে না। হাতের রেখা যেমন, হাতের আঙ্গুলের রেখা যেমন একজনের সাথে আরেকজনের মেলে না, তেমনি ডিএনএ ব্যান্ডিং করলে সে ব্যান্ডিংও একজনের সাথে আরেকজনের মিলবে না। কাজেই এই ডিএনএ ব্যান্ডিং, যেটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু অপরাধী শনাক্তকরণ করা যায়। কোন কোন ক্ষেত্রে করা যায়? কখনো যদি প্রয়োজন হয় যে পিতৃত্বের দাবির সমস্যা, যে মা, সন্তান এবং কথিত বাবার কোষে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিতভাবে কিন্তু পিতা শনাক্ত করা যায়। তেমনি ভাবে মাতৃত্বের দাবিও যদি ওঠে, সেক্ষেত্রেও কিন্তু মা, বাবা এবং সন্তানের ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে এটা কিন্তু নিশ্চিতভাবে এটা প্রুভ করা যায় যে মা কে। হাসপাতালে অনেক সময় নবজাতক বদলে যেতে পারে বা বদল হয়ে যায়, বা ইচ্ছাকৃত ভাবেও হয়তো ক্রাইম যেটা হয়, অপরাধ হয়, যেটা ইচ্ছাকৃত ভাবে বদল করানো হয়। তখন এই বাচ্চা এবং বাচ্চার মা এবং বাচ্চার কোষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে সেটা ম্যাচ করে কিন্তু ডিটেক্ট করা যায় যে আসলে বাচ্চাটা সেই মায়ের কিনা। এরপরে আসে যে কোনো জায়গায় হয়তো কোনো ক্রাইম হয়েছে, সেই ক্রাইম স্পটে হয়তো অপরাধী তার কোনো চুল বা নখ বা রক্ত বা যে কোনো স্যাম্পল হয়তো ফেলে গেছে। এই স্যাম্পলটা কালেক্ট করে সেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে যাকে অপরাধী বলে সন্দেহ করা হচ্ছে তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে যদি ম্যাচ করে দেখা যায় তাহলে কিন্তু অপরাধী শনাক্তকরণ করা সহজ হয়।
নিশ্চিতভাবে অপরাধী শনাক্তকরণ করা যায়। এরপরে কোনো লোক হারিয়ে গেছে, একজন লোক হয়তো হারিয়ে গেছেন, বহু বছর পর তাকে তার বাবা মা সন্তান ফিরে পেয়েছে, কিভাবে ডিটেক্ট করবে? এক্ষেত্রেও বাবা মা এবং সেই লোকের, সেই সন্তানের বা নিকট আত্মীয়, এই তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ ব্যান্ডিং করার মাধ্যমে কিন্তু ডিটেক্ট করা যায় যে এই ব্যক্তি সেই হারিয়ে যাওয়া ব্যক্তি কিনা। এরপরে আসি যে অনেক সময় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা গেছে এবং মারা যাওয়ার পরে তাকে হয়তো চেনা যাচ্ছে না, তার মৃতদেহটা বিকৃত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে এটা শনাক্তকরণ করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা পিসিআর পদ্ধতির সাহায্যে কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কাজটা করা হয়ে থাকে। এরপরে আসে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও পরীক্ষায় এই পিসিআর পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডিএনএ অনুক্রমীকরণ করা হয়, ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করার জন্য পিসিআর খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। বিলুপ্ত কোনো প্রজাতির টিস্যুর বিশ্লেষণে পিসিআর পদ্ধতি কাজ করে থাকে। শ্রেণীবিন্যাস তত্ত্বেও পিসিআর পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণে পিসিআর পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই ছিল পিসিআর পদ্ধতির প্রয়োগ। আমরা আরেকবার একটু দেখে নিই যে পিসিআর পদ্ধতির প্রয়োগগুলো কি কি। যে পিসিআর এর আসলে ব্যাপক ব্যবহার ঘটানো হয় আণবিক জীববিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি ধরনের ব্যবহার হয়ে থাকে? ডিএনএ ও আরএনএ সংখ্যা বৃদ্ধি করা যায়, এটা আমরা সংজ্ঞা থেকেই পড়ছি, মেইন যেটা জিনিস যে ডিএনএ ও আরএনএ সংখ্যা বৃদ্ধি করা যায়। বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী জীবাণু নির্ণয় করা যায়। বিভিন্ন জটিল জেনেটিক রোগ শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহৃত হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে অপরাধী শনাক্তকরণ করা যায়। এটার মধ্যে অনেক কিছু আছে, আমি বললাম যেটা পিতৃত্বের দাবি, মাতৃত্বের দাবি, সন্তান হাসপাতালে যদি বদলে যেয়ে থাকে সেক্ষেত্রে পিসিআর সাহায্য করে। কোন স্থানে ক্রাইম হয়েছে সেই অপরাধী শনাক্তকরণের জন্য পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। কোন লোক অনেকদিন আগে হারিয়ে গিয়েছেন তাকে ডিটেক্ট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অনেক সময় বিকৃত মৃতদেহ শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা ও পরীক্ষায় এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। ডিএনএ অনুক্রমীকরণ করে, ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা যায়। বিলুপ্ত প্রজাতির টিস্যুর বিশ্লেষণে পিসিআর সাহায্য করে থাকে। শ্রেণীবিন্যাস তত্ত্বে ব্যবহার করা হয়, ভ্রূণের লিঙ্গ নির্ধারণে ব্যবহৃত। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা কি করলাম? আমরা কিন্তু মলিকুলার মার্কার সম্বন্ধে জানলাম এবং পিসিআর পদ্ধতি সম্বন্ধে ডিটেলসে জানলাম। পিসিআর পদ্ধতি কাকে বলে, পিসিআর এর জন্য কি কি উপকরণ প্রয়োজন হয়, পিসিআর পদ্ধতির ধাপগুলো কি কি, তার সুবিধা অসুবিধা কি কি, তার প্রয়োগ কোথায় কোথায় করা হয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে পড়লাম এবং আমরা একটা ভিডিও দেখলাম। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আজকের এই ক্লাসটা খুব এনজয় করেছো এবং তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের যে বিষয়বস্তুগুলো ছিল এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এটা আমি আশা করছি। তো আজকের যে ক্লাসটা নিলাম, এখানে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো ব্যবহার করেছি আমি বইগুলোর একটু নাম বলে দিই। প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিউল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান। উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা। উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম এবং সুব্রত কুমার দাস। এই বইগুলো আমি আজকের এই ক্লাসের জন্য, আজকের এই লেকচারের জন্য এই বইগুলো আমি ফলো করেছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা তোমরা, আমি আশা করছি তোমরা আজকের বিষয়বস্তু বুঝতে পেরেছো এবং এই বইগুলো একটু ফলো করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।